তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কারণে পাইলটের ৬৪৮ বছরের জেল। যে কোনো ধরনের হঠকারিতার ব্যাপারে ভারত ও ব্রিটেনকে সতর্ক করে দিল চীন। জাতীয় নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে কথা বলবে না বলে হুঁশিয়ারি ইরানের। ভেনেজুয়েলায় নির্বাচনে মাদুরোর সমাজতন্ত্রী পার্টির বিজয়। এবার ইসরায়েলের কড়া সমালোচনায় সৌদি আরব। মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভেনেজুয়েলায় 10 জাহাজ তেল পাঠাচ্ছে ইরান। বেআইনি কৃষি বিল প্রত্যাহার করো অথবা বিজেপি সরকার ভারত ছাড়ো বলে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনা সহায়তা অনির্দিষ্টকালের জন্য নয় জানালেন অ্যাঙ্গেলা মার্কেল। এবং সর্বশেষ থাকছে চীনের করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান পেল ইন্দোনেশিয়া। তুরস্কে 2016 সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত এক পাইলটকে 648 বছরের সাজা দিয়েছে দেশটির আদালত। সামরিক বাহিনীর সাবেক এই পাইলটকে এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে ভূমিকা রাখার প্রমাণ মিলেছে। সম্প্রতি এই রায় দেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর। ওয়েবসাইটটির খবরে বলা হয়েছে 4 বছর আগে ব্যর্থ অভ্যুত্থানের প্রয়াসের জন্য সদর দফতরের দায়িত্ব পালনকারী আকিনোকি এয়ারবেসের অফিসারদের সম্প্রতি বিচারের মুখোমুখি করা হয়। রায়ে বেশ কজন বরখাস্ত সামরিক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক পাইলট লেফটেন্যান্ট মুস্তফা ওজকান বেশ কয়েকজন বেসামরিক মানুষকে অভ্যুত্থানে উস্কে দেন। আদালতের রায়ে আরও বলা হয়েছে মুস্তফা ওজকান অভ্যুত্থানের প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। আদালত জানায় উসকান তুরস্কের সংবিধান লঙ্ঘন করেছে। অভ্যুত্থানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে F-16 যুদ্ধবিমান নিয়ে রাজধানীর আঙ্কারায় পুলিশের সদর দফতরের ওপর দ্রুত গতিতে টহল দেন পাইলট ওসকান। এক পর্যায়ে বিমান থেকে বোমা ছোড়েন তিনি। এতে 2 জন নিহত এবং আহত হন কমপক্ষে 40 জন। পরে হামলার বিষয়টি অস্বীকার করে বলেন ওই রাতে অভ্যুত্থানের ঘটনার সম্পর্কে কিছুই জানতেন না তিনি। 2016 সালে ব্রাজিলের এরদোগানের অনুপস্থিতিতে সামরিক অভ্যুত্থানের প্রয়াস চালায় বেশ কিছু বিপদগামী সামরিক কর্মকর্তা। কিন্তু এরদোগানের ডাকে রাস্তায় নেমে আসেন জনতা। অভ্যুত্থান প্রতিহত করেন তারা। এই ষড়যন্ত্রের সাথে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন জড়িত রয়েছে বলে অভিযোগ করে আসছেন তুর্কি প্রেসিডেন্ট। বিদ্রোহের সাথে যারা জড়িত ছিলেন তাদের পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনছে দেশটির সরকার। ভারত ও ব্রিটেন তাদের বিমানবাহী যুদ্ধজাহাজগুলো চীনের পানিসীমার কাছে পাঠাতে যাচ্ছে বলে যখন খবর বেরিয়েছে তখন লন্ডন ও নয়াদিল্লিকে যে কোনো হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা ইংরেজি দৈনিক দি গ্লোবাল টাইমস রোববার জানিয়েছে চীনকে চাপে রাখার জন্য 2021 সালের গোড়ার দিকে দেশটির পানিসীমার কাছাকাছি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন ও ভারত। জাপান সরকারও এই খবরের সত্যতা স্বীকার করেছে। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস সে দেশের বিমান বাহিনী প্রধানের বরাত দিয়ে জানিয়েছে চীনকে চাপে রাখার জন্য ভারত ওই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠাবে। দৈনিকটি বলছে চীনের বিমানবাহী রণতরীগুলোর সম্প্রসারণকামী তৎপরতার প্রতিহত করার লক্ষ্যে এ কাজ করবে ভারত। ওদিকে চীনা সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে চীনকে প্রতিহত করার জন্য নয় বরং এ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সেখানে রণতরী পাঠাতে যাচ্ছে ভারত ও ব্রিটেন। চীনা দৈনিকটি সেদেশের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করে আমেরিকাকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছে চীনের আশপাশে বিদেশি শক্তিগুলোর সামরিক শক্তি বৃদ্ধির পরিণতি ভালো হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তন হবে না। এ নিয়ে কোনো আলোচনাও করবে না তেহরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের এ সংক্রান্ত এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। তিনি সোমবার তেহরানের সাংবাদিকদের বলেন পরমাণু সমঝোতায় ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা হয়ে গেছে এবং এই সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর ইশতেহারে উল্লেখ করা হয়েছে। এখানে আর কোনো পরিবর্তন হবে না। খাতিবজাদে আরও বলেছেন যে বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে তা নিয়ে আবারও আলোচনায় বসবে না তেহরান।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সম্প্রতি বলেছেন, পরমাণু সমঝোতার বাইরেও ইরানের সঙ্গে একটি সমঝোতার প্রয়োজন রয়েছে যা ইউরোপের স্বার্থ নিশ্চিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তিনি একথা বলেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইউরোপের উচিত তার অবস্থান, সক্ষমতা এবং সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে কথা বলা। তিনি বলেন, ইউরোপ নিজেও পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি। তিনি বলেন, ইরান জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আলোচনায় যাবে না এবং কোনো ধরনের আপোষ করবে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন সমাজতন্ত্রী পার্টি দেশটির জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় লাভ করেছে। যখন আমেরিকা সহ পাশ্চাত্যের বহু সংখ্যক দেশ মাদুরো সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ সহ নানামুখী চাপ সৃষ্টি করছে, তখন তার দল এই বিজয় পেল। এই বিজয়ের মধ্য দিয়ে মাদুরো দেশটিতে তার ক্ষমতা আরও সুসংহত করতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে। মার্কিন সমর্থিত বিরোধী নেতা হুয়ান গুয়াইদো তার জোটকে নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়েছিলেন। এ সত্ত্বেও ভেনেজুয়েলার সাধারণ মানুষ ব্যাপকভাবে নির্বাচনে ভোট দিয়েছেন। ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন পরিষদের সভাপতি ইন্দিরা আলফোনজো জানিয়েছেন, মাদুরো তার ক্ষমতাসীন সমাজতন্ত্রী দল এ পর্যন্ত গণনা করা শতকরা ৮০% ভোটের মধ্যে ৬৭.৭% ভোট পেয়েছে। বয়কট ভেঙে মাদুরো বিরোধী যে জোট নির্বাচনে অংশ নিয়েছে তারা পেয়েছে শতকরা ১৮% ভোট। বিপুল বিজয়ের মাদুরো সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদের বিরোধীদের চরম আধিপত্যের দিন শেষ হয়েছে। বাহরাইনের শীর্ষ একটি নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ইসরায়েলের সমালোচনায় মুখর হলেন সৌদি যুবরাজ তুর্কি বিন ফয়সাল আল সৌদ। একেবারে চাঁচাছোলা ভাষায় তিনি বলেছেন, যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে ততক্ষণ ইসরায়েল যেন আরব দুনিয়ার আর কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে। তিনি যখন এই কথা বলছেন তখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও সেখানে ছিলেন। সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার জন্য বাহরাইন ও আমিরাতের প্রতিনিধিদের ইসরায়েল তাদের দেশে ধুমধাম করে স্বাগত জানিয়েছে। এই পরিস্থিতিতে সৌদির এই আক্রমণের মুখে পড়ে কিছুটা হতচকিত হয়ে পড়েন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা বিষয়ক এই শীর্ষ বৈঠকের নাম দেওয়া হয়েছে মানামা ডায়ালগ। সেখানে রোববার সৌদি আরবের এই যুবরাজ বলেন, ইসরায়েল নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করলে ফিলিস্তিনের বাস্তব ছবিটা হলো তারা একটি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির অধীনে আছে। তিনি বলেন, ইসরায়েল তুচ্ছ কারণে ফিলিস্তিনিদের বন্দি শিবিরে অত্যাচার করছে। ছেলে বুড়ো নারী পুরুষ কেউই ন্যায় বিচার পাচ্ছে না। ইচ্ছে মতো ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করছে, যাকে খুশি মেরে ফেলছে। তিনি অভিযোগ করে বলেছেন, ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র আছে আর তারাও তাদের পেটোয়া মিডিয়া সমানে সৌদি আরবের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে। সেখানে রক্ত পিপাসু হত্যাকারী আছে যারা সৌদির অস্তিত্বকেই মুছে ফেলতে চায়। তারপরও ইসরায়েল প্রচার করে যে তারা সৌদির বন্ধু হতে চায়। তার মধ্যে সমস্যার সমাধান একমাত্র তখনই হতে পারে যখন ইসরায়েল ১৯৬৭ সালে অধিকৃত ভূখণ্ড ফিরিয়ে দিয়ে স্বাধীন ফিলিস্তিনকে মেনে নেবে, আর তাহলেই আরব দেশগুলোর সঙ্গে তাদের বন্ধুত্ব হতে পারে। এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি প্রতিনিধির মন্তব্যে তিনি ক্ষুব্ধ। মধ্যপ্রাচ্যে পরিবর্তন আসছে, সৌদির প্রতিনিধির কথায় তার ছাপ নেই। তার মতে শান্তি চুক্তি না হওয়ার জন্য ফিলিস্তিন দায়ী, বিকল্প দুইটি। ফিলিস্তিনকে সমস্যার সমাধান মেনে নিতে হবে, না হলে এরকম দোষারোপ চালিয়ে যেতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ একটি জাহাজ বহর তেল নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভেনেজুয়েলায় তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন জ্বালানি তেলের সংকটে ভুগছে, তখন ইরান এই তেল পাঠানোর দ্বিতীয় দফা উদ্যোগ নিল। ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, এ বহরে ইরানের 10টি তেলবাহী জাহাজ রয়েছে। এসব জাহাজ ভেনেজুয়েলায় তেল পৌঁছে দেওয়ার পর ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল রপ্তানি কাজে সহযোগিতা করবে। ইরান এবং ভেনেজুয়েলা দুদেশের উপরে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করেই ইরান ভেনেজুয়েলায় তেল পাঠাচ্ছে। এর আগে গত মে মাসে ইসলামী প্রজাতন্ত্র ইরান 5টি ট্যাঙ্কারে করে 15,30,000 ব্যারেল তেল পাঠিয়েছিল ভেনেজুয়েলায়। ইরানের জাহাজগুলো যখন ক্যারিবীয় সাগর পাড়ি দিয়েছিল তখন মার্কিন নৌবাহিনী সেগুলোকে টহল দিয়ে নিয়ে গেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, বেআইনি কৃষি বিল প্রত্যাহার করো, না হয় বিজেপি সরকার ভারত ছাড়ো। আজকে শুধু আমরা একা নই, সারা ভারতবর্ষ একই কথা বলছে। তিনি সোমবার মেদিনীপুর এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেছেন। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি
কৃষি সংক্রান্ত যে 3টি আইন করেছে তা কৃষকদের স্বার্থ বিরোধী বলে অভিযোগ করে অবিলম্বে ওই আইন প্রত্যাহার করার দাবি জানাচ্ছেন বিভিন্ন কৃষক সংগঠন। দিল্লি এবং দিল্লি সংলগ্ন আশপাশের রাজ্য সীমান্তে ওই ইস্যুতে একটানা আন্দোলন করে যাচ্ছেন কৃষকরা। সরকার পক্ষের সঙ্গে কৃষক নেতাদের কয়েক দফা আলোচনা হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপি, সিপিএম, কংগ্রেসের সমালোচনা করলেও মূলত বিজেপিকে টার্গেট করে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন, সিপিএম, কংগ্রেস আর বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। ভাবছো এভাবেই চলবে, শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছ, অনেক টাকা ছড়িয়ে বেড়াচ্ছ। কেন্দ্রীয় সরকার দেশের রেলওয়ে, কয়লা ক্ষেত্র, এয়ার ইন্ডিয়ার প্রতিরক্ষা ক্ষেত্র, ব্যাংক ইত্যাদি বেসরকারীকরণ অথবা বিক্রি করে দিচ্ছে বলে উল্লেখ করে মমতা এদিন উদ্বেগ প্রকাশ করেন। মহামারীর সময়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আগামী বছর জার্মান সরকার প্রায় 180 বিলিয়ন ইউরো ঋণ গ্রহণ করবে। তবে এই ঋণ 2023 সালের মধ্যে ফেরত দেওয়া শুরু করতে হবে বলে জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মান আইন প্রণেতাদের মধ্যে সরকারের 2021 সালের বাজেট নিয়ে বিতর্ক শুরুর আগে মার্কেল করোনা সহায়তায় বিশাল প্রতিশ্রুতি অনির্দিষ্টকালের জন্য স্থায়ী হতে পারে না বলে সতর্ক করে দিলেন। অ্যাঞ্জেলা মার্কেল বলেন, স্বাস্থ্য সংকটের ফলে সরকার এখন বিশাল ঋণের যে বোঝা বহন করছে তা 2023 সালে পরিশোধের ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে এবং সরকার যদি ব্যবসা এবং জনসাধারণের উপকারের জন্য করোনার বিশেষ সহায়তার প্যাকেজটি গ্রহণ না করত তাহলে জার্মান অর্থনীতি ও সমাজ আরও বেশি চাপের মুখে পড়ত। মহামারীর শুরু থেকেই সংকট মোকাবেলায় দেশের অর্থনৈতিক সম্পদকে সচল রাখা সরকারের লক্ষ্য বলে তিনি জানান। সরকার গত কয়েক বছর ধরে বাজেটের প্রবৃদ্ধি বজায় রাখার কারণে এবছর এবং আগামী বছর এত বেশি প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হয়েছে। প্রথম চালানে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সিনোভ্যাকের তৈরি কোভিড-19 ভ্যাকসিনের 12 লাখ ডোজ বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে হিমশিম খাওয়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রোববার শেষ রাতে এক ফ্লাইটে প্রথম চালান পৌঁছায়। আগামী মাসে দ্বিতীয় চালানে আরও 18 লাখ ডোজ ভ্যাকসিন পাবে দেশটি। যদিও চীনের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখনও ব্যাপক হারে বিতরণের জন্য দেশের কোনো ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি। দেশটি শুধু জরুরি ব্যবহারের জন্য কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। আল জাজিরা জানাচ্ছে, সোমবার ইন্দোনেশিয়ার সরকারের করোনার মোকাবিলা দলের প্রধান আয়ারলাঙ্গা হার্টার্তো বলেন, প্রথম চালানে আসা ভ্যাকসিন ডোজ পরীক্ষা করে দেখে খাদ্য এবং ওষুধ কর্তৃপক্ষ আর সবার আগে স্বাস্থ্যকর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা অন্যান্য গোষ্ঠীকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এছাড়া ভ্যাকসিনটি হালাল কিনা তা জানতে সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ইন্দোনেশিয়া ওলেমা কাউন্সিল এ প্রথম দফায় আসা ভ্যাকসিনের চালান পরীক্ষা করে দেখবেন বলে জানান সরকারি কর্মকর্তারা। ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণ করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, আমরা কৃতজ্ঞ যে এই ভ্যাকসিনটি এখন পাওয়া যাচ্ছে এবং আমরা দ্রুতই কোভিড-19 প্রাদুর্ভাবের বিস্তার রোধ করতে পারি।